নির্বাচনের প্রাক্কালে সরকারের ভাষায় যারা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং নির্বাচনের প্রার্থী তাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় অস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত হতাশাজনক এবং উদ্বেগের বিষয়, কারণ এতে করে কার্যত সরকার তার যে সাংবিধানিক দায়িত্ব প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দেওয়ার, সে নাগরিক যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন কিংবা নির্বাচনের প্রার্থী হন অথবা ভোটার হন, তাকে নাগরিক সেই নিরাপত্তা দেওয়ার পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার সেই দায়িত্ব পরিত্যাগ করছে বলেই প্রতিভাত হয়। এক্ষেত্রে সরকারের দিক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই সিদ্ধান্তে দেখা যাচ্ছে যাদের নিরাপত্তা প্রয়োজন সরকার তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে বরং তাদের কাঁধেই তাদের নিরাপত্তার দায়িত্বটা চাপিয়ে দিচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যখন একজন সাধারণ নাগরিকের জীবন ও সম্পদ হুমকির মুখে পড়ে তখন সরকার তার দায়িত্ব এড়িয়ে গিয়ে তাকে নিরাপত্তার নিজেই ব্যবস্থা করতে হবে এমন কথা সরকার বলতে পারে না। এটা সরকারের কাছে প্রত্যাশিত নয় এবং এটা দায়িত্বশীল আচরণ নয়। আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা একজন পরিচিত মুখ শরীফ ওসমান হাদির ওপর যে হত্যা চেষ্টা, তারপর প্রার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগের পটভূমিতেই সোমবার সরকারের তরফ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেই পরিপত্রে মূলত অস্ত্র ব্যবহারের যে লাইসেন্স অনুমতি সরকার দেয়, সেই লাইসেন্স দেবার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং এই নীতিমালায় পরিবর্তন এনে বলা হয়েছে যে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ নির্বাচনের প্রার্থীদের আগ্নেয়াস্ত্র বহনের লাইসেন্স দেওয়া যাবে এবং এই সুযোগটা দেওয়ার ক্ষেত্রে আরও বলা হয়েছে যে যদি সেই প্রার্থী বা সেই ব্যক্তি অস্ত্র পরিচালনায় কিংবা অস্ত্র বহনে অদক্ষ হন বা অনাগ্রহী হন তাহলে তিনি তার পক্ষে একজন প্রতিনিধি নিয়োগ করতে পারবেন, যাকে রিটেইনার বলা হচ্ছে, সে ওই অস্ত্র বহন করতে পারবে। অর্থাৎ তৃতীয় আরেকজন ব্যক্তিকে অস্ত্র বহনের অনুমতি সরকার দিচ্ছে। অস্ত্র ব্যবহারের লাইসেন্সের যে নীতিমালার সংশোধনের ঘোষণা, এটা একটা বিভ্রান্তিকর সিদ্ধান্ত। এর সুদূর প্রসারী প্রভাব বা পরিণতি সরকার বিবেচনায় নিয়েছে বলে মনে হচ্ছে না। প্রথমত, এই নীতি ভোটারদের কাছে একটা ভুল বার্তা পাঠাবে যে সরকার সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বা সক্ষমতা রাখে না এবং এই সামর্থ্যের অভাবের কারণে ভোটারদের মধ্যে এক ধরনের ভয় ঢুকে যাবে এবং এর ফলে ভোটে অংশগ্রহণের ক্ষেত্রে তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। দ্বিতীয়ত, হাদির হামলার বিষয়ে যে সমস্ত তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে তাতে এটা দেখা যাচ্ছে যে হামলাকারীরা হামলার ঘটনার আগেই বেশ কিছুদিন আগে থেকেই হাদির কাছে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন, তার কাছে পৌঁছতে পেরেছিলেন এবং তার আস্থা অর্জন করে তার প্রচার টিমে সদস্য হয়েছিলেন এবং এই প্রচার টিমের সদস্য হওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে একটা পরিচয় গোপন করে, আত্মগোপন করে সমর্থক হিসাবে একজন প্রার্থীর কাছে যে কেউ চলে যেতে পারেন, একজন সম্ভাব্য হত্যাকারী বা হামলাকারী তার কাছে পৌঁছে যেতে পারেন। এটা বরং যে প্রার্থী নিরাপত্তার ঝুঁকিতে আছেন তার জন্য আরও বিপদ বাড়াবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ব্যক্তির অস্ত্র বহনের যে অধিকার অবারিত করা হচ্ছে বা উদার নীতি নেওয়া হচ্ছে ব্যক্তিকে অস্ত্র বহনের সুযোগ দেওয়ার, এটা আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পূর্ণ বেমানান। আমাদের সংস্কৃতিতে এটা নেই যে অস্ত্র দিয়েই আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। বর্তমানে যে দেশে একটা অনিশ্চিত বা এক ধরনের শঙ্কাজনক পরিস্থিতি রয়েছে, মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে, সেই উদ্বেগপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে আপনি এই ধরনের সিদ্ধান্ত নিলে তা বরং অস্থিরতা বাড়াবে এবং গণতন্ত্রে উত্তরণের জন্যে যে সহনশীলতার সংস্কৃতি প্রয়োজন, অপরের প্রতি শ্রদ্ধার সংস্কৃতি প্রয়োজন, গণতন্ত্রের সেই আবশ্যিক শর্তটা লঙ্ঘিত হবে, বরং তার উল্টোটা ঘটতে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত সরকারের 15 বছরের শাসন আমলে 17,000-এর বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছিল সরকার, যার অর্থ হচ্ছে প্রতি বছরে গড়ে 1100-র কিছু বেশি লাইসেন্স দেওয়া হয়েছিল। এখন এই নির্বাচনের সময় 300 আসনে যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার চিত্র আমরা দেখছি বা অনুমান করা হচ্ছে, তাতে যত প্রার্থী
একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন, সেরকম একটা দ্বন্দ্বময় পরিস্থিতিতে যত নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হবে, তাতে অস্ত্রের যে চাহিদা দাঁড়াবে, তত অস্ত্র সরবরাহ করার মতন বাস্তব অবস্থা দেশের মধ্যে আছে কিনা। দেশের যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিক্রেতারা অস্ত্র বিক্রি করেন, তাদের কাছে অত অস্ত্রের মজুদ আছে কিনা সেটা একটা প্রশ্ন। ফলে বাস্তবে পরিস্থিতি এমন দাঁড়াতে পারে যে প্রার্থীদের মধ্যে বা রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেকেই অবৈধ অস্ত্রের দিকে ঝুঁকে পড়তে পারেন, এবং এই অবৈধ অস্ত্রের যদি প্রসার ঘটে বা অনুপ্রবেশ ঘটে নির্বাচনী প্রচারণায়, তাহলে যে নাজুক পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই পরিস্থিতি আরও গুরুতর রূপ ধারণ করতে পারে। এই অস্ত্র ক্রয়ের জন্যে এবং অস্ত্র বহনের জন্য যদি একজন ব্যক্তিকে নিয়োগ করতে হয়, তাহলে তার জন্যে প্রার্থীদের ওপরে একটা বাড়তি আর্থিক চাপ পড়বে, যেটা তাদের যে নির্ধারিত নির্বাচনী প্রচারণার ব্যয়সীমা 25 লক্ষ টাকা, সেই সীমার মধ্যে হয়তো সম্ভব হবে না, বরং সেই সীমা লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে। আমরা দৃঢ়ভাবে সরকারের প্রতি আহ্বান জানাই, এই নীতি বাতিল করা হোক। সত্যিকারের যারা ঝুঁকিতে আছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব হচ্ছে সরকারের। উপদেষ্টা পরিষদের বর্তমান যে আকার, তা সাধারণভাবে আমাদের মন্ত্রিসভার যে আকার হয়ে থাকে, তার অর্ধেকের মতন। তাহলে বাকি অর্ধেকের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা বা সেই নিরাপত্তায় প্রশিক্ষিত লোকজন, এবং একই সাথে সংসদ বর্তমানে কার্যকর নেই, সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের জন্য নিরাপত্তার জন্য যারা ছিলেন, সেই সমস্ত প্রশিক্ষিত লোকজন এখন কর্মহীন হয়ে থাকার কথা। তাদেরকে এই কাজে লাগানো যেতে পারে। গোয়েন্দা তথ্যভিত্তিক এবং হুমকি মূল্যায়নের ভিত্তিতে প্রার্থীদেরকে নিরাপত্তার ব্যবস্থা অবশ্যই সরকারকেই করতে হবে। এটা কোনোভাবেই তাদের উপরে চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।